তাদের মধ্যে উপস্থিত আছেন, কারণ দিলীপ ঘোষ একটা প্যাকেজ ফরম্যাটে দেখাবো। দিলীপ ঘোষ কোথাও প্রথম থেকে তিনি বিপাকের মধ্যে রয়েছেন, কখনো মেদিনীপুর, কখনো আবার বর্ধমান, দুর্গাপুর। তারপরেও তার শিডিউল নিয়েও অভিযোগ, বিভিন্ন সময়ে নাকি একই জায়গায় শিডিউল দিলীপ ঘোষের। এই নিয়ে একটু মেজাজও হারাচ্ছেন, দেখুন। আমাকে চলুন চলুন, শেষ মুহূর্তে বললে হয় না। শিডিউলের বাইরে আমি যাই না, যাবো না। যা বলবে শিডিউল আমি সেটা করবো, এসব চলতে পারে না। মিনিস্টার এসছেন, তার জন্য আলাদা প্রোগ্রাম আছে, আমার আলাদা প্রোগ্রাম আছে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে, কমিউনিকেশন হচ্ছে। যারা ওখানে তৈরি করছে, ভাই জেলাকে জানাও, যারা শিডিউল তৈরি করছে। এখান থেকে না বলে বলে ফোন করে যাচ্ছে, কি ফোনই বলে না। হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে পারবে না, বাড়িতে বসতাম। একই জায়গায় নাকি বারবার কর্মসূচি। বুধবার সাত সকালে প্রচারে বেরিয়ে মেজাজ হারান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হবে এই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে। তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়েছি, এখানে আমি ঘুরে গেছি। ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। দুর্গাপুরের শবরভাঙ্গা এলাকা, এই এলাকায় কদিন আগেই প্রচার করেছেন দিলীপ ঘোষ। বুধবার সেখানেই ফের চা চক্র। এতেই দলীয় কর্মীদের ধমক দিলীপের। হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। আমার সঙ্গে কাজ করতে হলে সিস্টেমে কাজ করতে পারবে না, বাড়িতে বসতাম। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জেতে বিজেপি। এক লাফে 2 থেকে বেড়ে 18। দিলীপ ঘোষ জেতেন মেদিনীপুর থেকে। এবারে সেই মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাকে দাঁড় করিয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে। সেখানেই প্রচারের শিডিউল নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন দিলীপ। ষড়যন্ত্র নাই, বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে। আমি দেখলাম এই জায়গায় আগে এসছি আমি, তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয়, সময় নষ্ট হয়। 5 বছর ধরে তিনি চাষ করলেন মেদিনীপুরে, তাকে শুভেন্দু সুকান্ত এক্সপোর্ট করে দিল দুর্গাপুরে, তো ওনার দুঃখ হবে না? ওনাকে সহসভাপতি করলো, আবার সেটা কেড়ে নিল। ও নিজের দলের লোকদের উনি বলতেন না, ওই যে লাঠি, হকি স্টিক, ওগুলো সুকান্ত শুভেন্দুকে দেখায়। আপনারা ওটা বুঝতে পারেন না। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। নিউজ 18 বাংলা। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ। দিলীপ দা, প্রচন্ড গরম, তার মধ্যে প্রচুর প্রচার করছেন, একেবারে দৌড়ে বেড়াচ্ছেন। দিলীপ ঘোষ মানেই তাই মেঠো রাজনীতি, মেঠো ভাষা, সবকিছুই। দিলীপ দা কোথাও শুরু করেছিলেন হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ দিয়ে, এখন কি কোথাও জোশে কমতি হয়ে যাচ্ছে? আপনার নয়, আপনার দলের কর্মীদের? আমি এইমাত্র রোড শো শেষ করে এসে আপনার কাছে বসেছি, ঘামও শুকাইনি আমার। আর রোড শো ছিল, আপনাদের প্রতিনিধি ছিল, দেখে নিন কিরম জোশ ছিল। দিলীপ ঘোষের জোশের কখনো অভাব হয় না। দিলীপ ঘোষের না, দলীয় কর্মী। যেখানে যায় দিলীপ ঘোষ সেখানেও জোশ হয়। বাকিদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। দলীয় কর্মীরাই সব তৈরি করছেন, আর তারাই গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন। এটা ঠিক যে আগে স্লো ছিল, এখন ফাস্ট হচ্ছে, তো ইলেকশনে এগিয়ে আসছে। অত্যধিক কাজের চাপ, অত্যধিক গরম, সবচেয়ে বেশি গরম এখানে এখন। তার মধ্যে কাজ করতে হচ্ছে, কিছু ভুল ত্রুটি হয় কার্যকর্তাদের, কারণ নির্বাচনের যে প্রেশার সেটা আগে থেকে অনুমান করা যায় না। নূতন যারা দায়িত্ব পান তাদের কাছে খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তাদেরকে আমরা শেখাবার চেষ্টা করি, ভুলভ্রান্তি করতে করতে তারা শিখে যায়। আপনি তো আজকে বকাবকি করলেন, দেখলাম আপনার শিডিউল মেনে কাজ করতে হবে, এইভাবে না হলে গরু চড়াও, না হলে বাড়িতে বসে থাকো। কোথাও কি তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোথাও মনে হচ্ছে? নিয়ন্ত্রণ তো প্রতিদিন শিখতে হয় রাজনীতিতে, যতদিন বেঁচে থাকতে হয় ততদিন শিখতে হয়। ভুলভ্রান্তি থাকে আর ততদিন নতুন লোক নিয়ে আসতে হয়। এটা অন্য সিপিএম কংগ্রেসের মতো নয় যে যারা একবার দায়িত্ব নিচ্ছে মৃত্যু পর্যন্ত থাকবে। আমরা নতুন নতুন যুবকদের সবসময় দায়িত্ব দিই আর তাদেরকে শেখাই। ভুলভ্রান্তি হলে সময় থাকলে বুঝিয়ে নেওয়ার চেষ্টা থাকে, কিন্তু যখন সময় থাকে না তখন একটু কড়াভাবে বলে, যাতে তারা সিরিয়াসলি কাজটা করে, দ্বিতীয়বার ভুল না করে, তার জন্য চেষ্টা হয়। আপনার শিডিউল কি, মানে যেটা মেনে চলতে হবে, সেই শিডিউলটা ঠিক কি, কি বোঝাতে চাইছেন আপনি? শিডিউল আমার সকাল 6টার থেকে শুরু হয়, মর্নিং ওয়াক, তারপরে চা চক্র দিয়ে, তারপরে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, মাঝখানেও থাকে 9:30 9টার থেকে আমি রোড শো শুরু করি, গ্রামে গ্রামে জনসম্পর্ক গাড়ি নিয়ে।
11টা 12টা পর্যন্ত চলে, আবার বিকালবেলা এই 3-4 ঘন্টা ব্রেক থাকে, খাওয়া দাওয়া, প্ল্যানিং, অন্যান্য লোকেদের সঙ্গে দেখা করা, আবার 5:30 থেকে মোটামুটি শুরু হয়ে যায়, 8টা 8:30 9টা পর্যন্ত চলতে থাকে। দিলীপ দা, তৃণমূল বলছে যে আজকের যে বক্তব্যগুলো দেখানো হয়েছে দিলীপ ঘোষের, সেখানে বলা হচ্ছে যে আসলে খুব ব্যর্থ মনোরথ আপনি। আপনি মেদিনীপুর চেয়েছিলেন, সেখানে শুভেন্দু সুকান্ত একেবারে পাঠিয়ে দিয়েছেন আপনাকে বর্ধমান দুর্গাপুরে। যে লাঠিটা নিয়ে ঘুরছেন, যে হকি স্টিক নিয়ে ঘুরছেন, সেটা নাকি শুভেন্দু সুকান্তকে দেখাচ্ছেন। না, যারা আগেও বলেছে ওরা এসে দেখে যাক ওদের কি অবস্থা আছে বর্ধমান দুর্গাপুরে, ওদের ক্যান্ডিডেট কোথায়, ওদের কর্মীরা কোথায়, পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, বাইরে বেরোবার হিম্মত নাই। আমি জানি না টিএমসির কে বক্তব্য রেখেছে, আমি শুনিনি। কে বলেছে এটা? স্পোক্সম্যান কুণাল ঘোষ। কে বলেছে বলুন না। কুণাল ঘোষ আমার বন্ধু লোক সবাই। আচ্ছা আচ্ছা, তার চেয়ে দুঃখী মানুষ তো আজকে ভারতবর্ষে নাই। মোটামুটি তিনি আমার জন্য খুব কষ্ট পেতেন, আজকে আমার কষ্টও হচ্ছে না ওনার জন্য। এত দুর্দশার মধ্যে আছেন তিনি, শক্তি সামর্থ্য লাগিয়ে যা বলার নয় তা বলে জায়গা তৈরি করার চেষ্টা করেন। অন্য মহামন্ত্রীরা ধাক্কা মেরে সরিয়ে দেন চেয়ার থেকে, তারপরে লড়ে যাচ্ছিলেন। তার জন্য কত সমালোচনা, গালাগালি খেতে হয় ওনাকে, কিন্তু শেষ পর্যন্ত পদটাও গেল, আর বলার সুযোগও পাবেন না উনি। তো সেই জন্য দয়া হয় আমার এইসব লোকের ক্ষেত্রে। দিলীপ ঘোষ ময়দানে লড়ছে, আর লড়ে জিতে সে রেকর্ড বরাবর আছে। বাকিরা তো নির্বাচনই লড়েননি। কেন কীর্তি আজাদ, কীর্তি আজাদ এর আগেও নির্বাচনে লড়েছেন, সেই কীর্তি আজাদ এবার তৃণমূলে দৌড়ে বেড়াচ্ছেন বলা যায় এই রোদের মধ্যে, গরমের মধ্যে। তিনিও আপনাকে আক্রমণ করছেন। উনি কোথায় দৌড়চ্ছেন আমি দেখিনি। উনি যখন থেকে এসছেন 1 মাসের বেশি, তো উনি তো 1.5 মাস নেমেছেন, আমি তো নেমেছি। কটা প্রোগ্রাম করেছেন জিজ্ঞেস করুন। ওনার কর্মীরা ওনাকে খুঁজছেন, পাবলিক তো ভুলেই গেছে ওনার নাম। সেই জন্য উনি, আমার তো মনে হয় নেহাত নাম ঘোষণা হয়েছিল, নমিনেশন করতেন না। নির্বাচন পর্যন্ত টিকবেন কিনা, ছুটি চাইছেন মায়ের মধ্যে রেস্ট নেওয়ার জন্য, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমিও তার সুস্বাস্থ্য কামনা করেছি। দিলীপ ঘোষই মাঠে আছে, আর কেউ নাই। দিলীপ দা, এই কালকের রাতের একটা বক্তব্য দিয়ে আপনাকে বলি যে এই যে কাপড় খুলে নেওয়ার হুমকি, হুঁশিয়ারি, অনেকে বলছেন এগুলো নাকি আপনি রোজ ওই খবরে থাকার জন্য, আপনার বক্তব্য সেটা দেখাতে বাধ্য হই আমরা, কারণ এই ধরনের বক্তব্য এই হেডলাইনে থাকার জন্য, খবরে থাকার জন্য নাকি এই সব কথা বলেন আপনি। যারা বলে তার প্রত্যুত্তরে আমি বলি, আমার কারোর সম্বন্ধে বলার দরকার নেই। আমি আমার রাজনীতি করেছি এতদিন, লোকে আমাকে সাপোর্ট করেছে, আর এগুলো বলে আমাকে খবরে আসতে হয় না। আমি খবরেই থাকি, আমাকে বাদ দিয়ে খবর হয় না। যারা আসতে পারেন না তাদের কষ্ট, তারা এইসব বলেন আমার সম্বন্ধে, কারণ তাদের লোক আলোচনা করে না, পার্টি গুরুত্ব দেয় না, পাবলিক গুরুত্ব দেয় না, রাজনীতিতে টিকে আছেন মাত্র, কোনো কন্ট্রিবিউশনও নেই, আর নিজের কোনো জায়গাও নেই। দিলীপ ঘোষ নিজে লড়াই করে জায়গা করে, কারো দয়ায় এই কথাগুলো বলেন কেন? তাহলে এই কথাগুলো বলেন কেন? মানে আপনি কি মনে করেন যে সাধারণ মানুষ ভালোভাবে নেন এই কথাগুলো? আপনার কি মত? নেন কিনা জানি না, নিশ্চয়ই নেয়, নাহলে তো আমাকে রিজেক্ট করে দিত। যার সম্বন্ধে বলছি, কেন বলেছি সেটা মানুষ বোঝে। মানুষ চায়, যেমন সিনেমার হিরো যখন ভিলেনকে মারতে আরম্ভ করে, আমরা দেখেছি সিনেমা হলে সিটি পড়তো, হাততালি পড়তো, কারণ সে সবাইকে রগড়ায়। দিলীপ ঘোষ সেই হিরো হয়ে উল্টো মারে বলে লোকে হাততালি দেয়। দিলীপ ঘোষ, আপনি কি ইঙ্গিত দিলেন যে দিলীপ ঘোষ হিরো, বাকি সব জিরো? সেটা তো আপনারা বলতে পারেন, আপনারা কতক্ষণ আমাকে টিআরপি দেন মিডিয়াতে, আর বাকিদের কতক্ষণ দেন সেটা তো বোঝাই যাবে। আচ্ছা, আপনার তো সবাই বন্ধু লোক, আপনি বললেন। সুমন রায়চৌধুরী কংগ্রেসের মুখপাত্র, তিনি আমার সঙ্গে আছেন, একটা প্রশ্ন করতে চাইছেন আপনাকে। নমস্কার দিলীপ দা। বলুন। হ্যাঁ দিলীপ দা, নমস্কার। বলে লোকে বলে, দুষ্টু লোকেরাও বলে, ভালো লোকেরাও বলে যে পশ্চিমবঙ্গে বিজেপি, আওয়াজ কম আসছে। দুষ্টু লোকেরাও বলে, ভালো লোকেরাও বলে যে পশ্চিমবঙ্গে, শুনতে পাচ্ছি না, একটু স্পিকারে আওয়াজ কম আসছে। হ্যাঁ বলুন, বলো শুনলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকে বলে, ছোট্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে যে বিজেপির এত বাড়বাড়ন্ত, বা বিজেপি যে এতটা জায়গা পেয়েছে, এতে দিলীপ ঘোষের একটা বিরাট অবদান রয়েছে।
তা এই যে দুঃখের কথা আপনি বললেন যে অমুকে দুঃখী তমুকে দুঃখী, আপনার কি কখনো দুঃখ হয় না যখন এতটা পশ্চিমবঙ্গে বিজেপির জন্য Okay. করার পরও বেশ, বেশ বুঝতে শুভেন্দু পেরেছি। বাবু সুকান্ত বাবুদের মতন লোকেরা আপনাকে সাইডলাইন করে দেয়? সাইডলাইন করে দেয়, কোট আনকোট। দেখুন, আমাদের পার্টি একমাত্র আছে যেখানে নতুন নতুন লোকেরা নেতৃত্বে আসেন। আপনাদের পার্টি এটা হয়নি বলে এই পার্টিটা উঠে গেল প্রায়। সেই জন্য আমরা মন তৈরি করে রাখি, যদি দায়িত্ব আছে ওটা করার চেষ্টা করি। পার্টির কাছ থেকে ওইরকম কোনো প্রত্যুত্তর আশা করি না। যে আশা করে সে হতাশ হয়। দিলীপ ঘোষের কোনো আশা প্রত্যাশা নেই, দিলীপ ঘোষের কাছে মিশন আছে। আমি নতুন নতুন লোককে নিয়ে আজ বিজেপি যাদের দেখছেন না নেতা যে কজন বিজেপি, তাদেরকে গ্রামগঞ্জ থেকে ধরে নিয়েছে দিলীপ দা, তার কাঁধে হাত রেখে তাকে রাজনীতি শিখিয়েছে, লড়াই শিখিয়েছে। আর তারা স্বীকারও করে, আর স্বীকার না করলে কিছু যায় আসে না আমার। আজ এক একটা লোককে আমি ধরে নিয়ে এসেছি যারা পার্টিতে নেতৃত্ব করছে, যারা লড়াই করছে, এমএলএ এমপি হয়েছে, এটা আমি বলতে পারি। তো সেই জন্য দিলীপ ঘোষের কোনো আশা প্রত্যাশা নেই। পার্টি দাঁড়িয়েছে, যেটা আমার মিশন, আমি খুব খুশি আছি। অন্য কেউ এরকম ভাবে ধরে আনতে পারছে না, নেতৃত্বে আনতে পারছে না, অন্য কাউকে বিজেপি সেইভাবে রাজ্যে বিজেপি সেইভাবে স্থান দিতে পারছে না বলে আপনার মনে হচ্ছে? আপনার যে পারফরমেন্স ছিল? না, ধরে আনার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি পার্টিকে সর্বোপরি মনে করেন, সংগঠনকে মনে করেন, আদর্শকে, তাহলে সমস্যা নেই। সেখানে যদি ব্যক্তি আগে চলে আসে যে আমার কি হবে প্রশ্ন আসে, তখন সমস্যা আসে। আমি আশা করব আমাদের পার্টির যে সিস্টেম সেটা ঠিকঠাক চলবে, তাহলে পার্টিতে নতুন নেতৃত্ব আসবে, নতুন লোক আসবে, পার্টি বাড়তে থাকবে। কোথাও সমস্যা হলে সেটা দেখার লোক আছে আমাদের। এবার ভোটে আবার আসি। আমার সঙ্গে আরো অতিথিরা রয়েছেন, তারাও কথা বলতে চান, মানে আপনার সঙ্গে কথা বলতে চান তারা। কি প্রশ্ন রয়েছে সব জানবো। তবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো এরকম ময়দানে নেমে পড়েছেন, গরমের মধ্যে লড়ছেন, কিন্তু 21-এ তো তুরুপের তাস হয়েছিল তৃণমূলের, লক্ষ্মীর ভাণ্ডার, মহিলা ভোট হচ্ছে প্রায় 49%। সেখানে আপনি কিভাবে লড়াই করবেন, কিভাবে তার প্রত্যুত্তর দেবেন? সারা ভারতবর্ষে মহিলারা বেশি ভোট দেন বিজেপিকে। মহিলা নেত্রী 11-13 জন আমাদের মহিলা মন্ত্রী কেন্দ্রে, রাজ্যে রাজ্যে আছেন, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, মহিলা বিজেপি করেছে। অনুসূচিত জাতি, জনজাতি থেকে মুসলিম সবাইকে আমরা সামনে সুযোগ দিয়েছি, এটা আজকে জেনে গেছে। এই ধরনের গিমিক যে প্রজেক্ট, সেটা একাধবার লাভ দিতে পারে। ক্লাবকে টাকা দিয়ে হয়তো উনি জিতেছিলেন, এখন লাভ হচ্ছে না বলে সেই টাকা বন্ধ করে দিয়েছেন। এখন লক্ষ্মী ভাণ্ডার চলছে, আমরাও এই লক্ষ্মী ভাণ্ডারের যে কল্পনা মধ্যপ্রদেশের লাডলি বাহনা শিবরাজজি শুরু করেন, দিলীপ দা, আমি এখান থেকে একটু interrupt করছি। আপনি গিমিক কেন বলছেন? 500 টাকা থেকে 1000 করেছে, 1000 থেকে 1200 করেছে রাজ্য সরকার। এবং শুধু তাই নয়, বারবার বিজেপির নেতারাও, এ রাজ্যের বিজেপি নেতারাও বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে আরো বাড়িয়ে দেব জিতলে পরে, ক্ষমতায় এলে পরে। তাহলে গিমিক কোথায়, কেন বলছেন? না না, আমি বলছি তো যে মধ্যপ্রদেশে আমরা 3000 টাকা দিই, বাড়িয়ে দেবো বলছি না, আছে অলরেডি। তো যদি মনে হয় এটা প্রয়োজন আছে এখানকার সাধারণ মানুষের, মহিলাদের জন্য, নিশ্চয়ই বিজেপি দেবে। কারণ কি, গ্যাস দিচ্ছে, শৌচালয় দিয়েছে, বাড়ি দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়েছে। 500 টাকা মতো ভিক্ষা আমরা দিই না, তার জন্য লাইনে দাঁড়িয়ে লোকে মারা গেছে চাপা পড়ে। কিন্তু একটা SMS করতেন, চিঠি করতেন, মোদিজি লক্ষ লক্ষ টাকার বাড়ি, শৌচালয়, গ্যাস দিয়ে দিয়েছেন। কে বেশি দিয়েছে, এটাও লোক জেনে গেছে আজকাল। তার মানে এটা প্রয়োজন হলে আপনারাও সেই পথে হাঁটবেন। আপনি একজনের কথা বললেন কুণাল ঘোষ নিয়ে, বলতি বন্ধ হয়ে গেছে কুণাল ঘোষের, আপনি বললেন সেই জায়গায় এখনো বলতি বন্ধ হয়নি। এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনি কিছু বলতে চান, প্লিজ। দিলীপবাবু, প্রথমেই বলবো, আমি আমার দলের তরফ থেকে তো নিশ্চিত করে বলবো যে আমার দলের প্রার্থী জিতবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে শুভেচ্ছা জানাতেই পারি। আমার শুভেচ্ছা আপনার জন্য রইল। আমি একটাই কথা বলি যে এটা আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও এই চ্যানেলে ইন্টারভিউয়ে বলেছেন যে আপনি খুব ভালো সংগঠক, এবং আমরা বিশ্বাস করি যে সিপিএমের সমর্থন নিয়েই হোক বা যেভাবেই হোক, বিজেপি 2019-এ 18টা সিট পেয়েছিল, তার জন্য আপনার অবদান আছে। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি যদি মনে করেন যে আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা এতটাই আছে, তাহলে সেক্ষেত্রে এই বুকে পা দিয়ে দেবো, পেটে পা দিয়ে দেবো, গর্ত করে মাটিতে পুঁতে দেবো, বা প্রচারের সময় কখনো হকি স্টিক নিয়ে, কখনো ডান্ডা নিয়ে, বা কখনো গদা নিয়ে, বা কাপড় খুলে দেওয়ার মতো এই ধরনের বিতর্কিত কথাগুলো বলার প্রয়োজন কেন হচ্ছে, কাইন্ডলি যদি বলেন। এটা আপনার কাছে বিতর্কিত হতে পারে, সাধারণ মানুষের কাছে খুব প্রয়োজনীয়। কারণ আপনারা যে ধরনের গুন্ডামির রাজনীতি করেন, দুর্নীতির রাজনীতি করেন, তার সামনে বুক চিতিয়ে লড়ার মতো লোক নেই। পরের দিন পুলিশ চলে আসবে বাড়িতে, CID এসে যাবে। আর আপনি বলছেন সিপিএম কংগ্রেসের সাপোর্ট নিয়ে জিতেছি, অবশ্যই।
আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি নির্বাচনের পরে ভোট ঘুরে নেবেন আপনাদের এই দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে আমি টিএমসির সাপোর্ট নিয়ে এবার জিতবো। সিপিএম, কংগ্রেস, টিএমসি সবাই আমাকে সাপোর্ট করবে, আর আপনি এটা গুনে নেবেন ভোটটা আগের বারের এবারের সঙ্গে। টিএমসি, কংগ্রেস সবাই সাপোর্ট করবে। আপনাকে বড় দাবি করলেন পার্থপ্রতিম বিশ্বাস আছেন আমার সঙ্গে, আপনি চেনেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, সিপিআইএম নেতা, কি বলবেন প্লিজ? না, দিলীপদা ভালো সংগঠক হিসেবে বিজেপির পরিচিত, ফলে তিনি বলেছেন যে সংগঠনের জন্য তিনি বহু নতুন প্রজন্মের লিডারদের নিয়ে এসেছিলেন। আমার প্রশ্ন, তাই যদি হয় যে বিজেপি নিজের পায়ে এতটা দাঁড়ানোর মতো অবস্থায় রয়েছে, তাহলে এই যে যোগদান মেলা বলে যেটা আমরা 19 সালে দেখেছিলাম, যে 150 জন প্রায় তৃণমূল থেকে বিজেপিতে প্রার্থী করা হয়েছিল, এমনকি এবারেও যে যারা ছিলেন তৃণমূলে পরশুদিন তারা হচ্ছেন যখন বিজেপির প্রার্থী পদ পেয়েছেন, যারা বিজেপিতে ছিলেন তারা তৃণমূলে চলে যাচ্ছেন। আমি বলছি যে এই যে পার্টি উইথ এ ডিফারেন্স, যে পার্টির সংগঠক আপনি যে পার্টি লিড করেছেন, সেটা কি এটা নমুনা? এরকম বলা হয় যে আপনি নাকি ঘনিষ্ঠ মহলে এরকমটা বলেছেন যে সত্যি নীতি আদর্শ চলে যাচ্ছে, যে পারছে তাকে, যাকে পারছে নিয়ে নিচ্ছে। না দেখুন, রাজনীতিতে লোক আসবে না, যাবে না, এটা হতে পারে না, তাহলে গণতন্ত্র কিসে? লোকের মত পরিবর্তন হবে, তারা আসবে, পার্টি ছাড়তে পারে, এবার জুড়তে পারে। ঠিক আছে, সিপিএম বলতে পারে কি তারা কি আদি অকৃত্রিম? সেরকমই আছে, চেষ্টা করেছেন ওনারা। তারা হয়তো এই বাস্তবটাকে স্বীকার করতে পারেননি বলে আজকে একদম সাইডলাইনে বাইরে চলে গেছেন। যদি এটা স্বীকার করে নিতেন বর্তমান ভারতীয় গণতন্ত্রের ব্যবস্থাকে, তারা যাকে সোয়ারের খোঁয়াড় বলতেন, সেখানে তো ঢুকেছিলেন একদিন, আজ লোক ঢুকতে দিচ্ছে না। তাই তো সেজন্য যারা এসেছে সব ভালো আমি বলবো না। আমি যোগদান মেলা করেছি, আপনি 1,500 নয়, আমি লক্ষ লক্ষ লোককে জয়েন করেছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লোকের মেলা করেছি, কিন্তু তারা সাধারণ লোক, যারা আপনাদের ভোটার ছিলেন 22%, তারাও এসছেন। আর টিএমসি থেকে কিছু নেতাও পরে ঢুকেছেন। আমি আপনাকে অন মিডিয়া বলছি, আমাকে অনেকবার ডাকা হয়েছে দিল্লিতে আসুন, অমুক নেতা জয়েন করবে, আমি কিন্তু যাইনি। আপনারা দেখেছেন দিল্লি থেকে ঝান্ডা দিতে কাউকে? আর আমি বলেছি যদি কাজ করতে হয়, বাংলার পরিবর্তনের কাজ করতে হবে, এখানে জয়েন করতে হবে। দিলীপ ঘোষ এখানে লড়াই করছে, আমি যাইনি। আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো অন্য ভাবেন, পার্টির সঙ্গে হয়তো এরকম হতে পারে। দিলীপ ঘোষের স্ট্যান্ড ঠিক আছে। আবার এই ভোটের পরে আবার যোগদান মেলা করতে হবে, এটা জেনে রাখুন আপনি, হবে, এটা বাস্তব পরিস্থিতি। ওকে, অনেক ধন্যবাদ এবং লড়াইয়ের জন্য শুভেচ্ছা রইল দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। এবং আমরা আবার আলোচনায় ফিরবো, রাজনৈতিক তর্ক বিতর্কে ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। একটা ছোট্ট ব্রেক, আবার ফিরে আসছি জনতা।